হঠাৎ করে ওয়েদার পরিবর্তন হয়ে গেছে। বাইরে কাল রাতে 2টো থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো সকাল এখন 7টা বেজে গেলেও বৃষ্টির জন্য আমরা আর ট্রেক শুরু করতে পারিনি। টেন্টের ভেতরেই বসে আছি, আর টেন্টের ভেতর থেকেই বাইরের পরিবেশটা দেখাবো। টেন্টের বাইরের দিকে বৃষ্টি এসে গেছে, জোরেই বৃষ্টি পড়ছে। হাওয়া আর উত্তাল সমুদ্রকে বাঁ পাশে রেখে আমরা এগিয়ে চললাম শিয়ালি বিচের উদ্দেশ্যে। আজকে শিয়ালি বিচ হয়ে চেষ্টা করব আমরা দেবী নদীও পেরিয়ে যাওয়ার, দেখি কতটা যেতে পারি। আর সমুদ্রের রূপ আর রং দেখতে পাচ্ছেন এখানে, যেহেতু এখানে কোনো মানুষজন থাকে না, তাই বিচ পুরো সুন্দর ঝকঝকে চকচকে বালির বিচ। আর ঢেউ প্রচণ্ড, হাওয়া তেজ আছে বলে আজকে ঢেউ প্রচণ্ড, উত্তাল সমুদ্র। আর সকাল থেকে তো ওয়েদার খারাপ করে আমরা বেরোতে 10টা বেজে গেল আমাদের। ঢেউ কি বিশাল বিশাল ঢেউ, একদম সমুদ্রের পাড় থেকে রামতারা বিচ শেষবারের মতন গিয়ে দেখা। কচ্ছপটি আস্তে আস্তেই মনে হচ্ছে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছে। আর জলের তোজ এই যে আসছে, ওই যে কচ্ছপটি। বৃষ্টিকে দেখে মনে হচ্ছে যে মৃত কচ্ছপের দ্বীপ। বিচের যত দূর চোখ যাচ্ছে শয়ে শয়ে বললে ভুল হবে, হাজারে হাজারে কাতারে কাতারে শুধু কচ্ছপের মৃতদেহ পড়ে আছে। তাই এটা আমি নামকরণ করেছি মৃত কচ্ছপের দ্বীপ। ওই যে লাইন ধরে ধরে কচ্ছপগুলো এসছে, আর ওই যে দুটি কচ্ছপ ডিম দেওয়ার জন্য এই যে ভেতরে এরকম শয়ে লাইন দেখছি, আর ভেতরে এরকম শয়ে কচ্ছপ মৃত পড়ে আছে। তারা আদৌ ডিম দিতে সক্ষম হয়েছিল কিনা বোঝাও যাচ্ছে না। ধরা পড়েছে, একটু অসুস্থ আছে, এই পাগুলো দেখলেই বোঝা যাবে সমুদ্রের পাখি। খোল হাতে তুলে দেখছি কি বিশাল বিশাল সাইজ। এই ঝিনুকের খোলগুলো দিয়ে অনেক কিছু তৈরি করে বিক্রি করে ওই রাস্তার ধারের দোকানগুলো দেখেছি। ওলটাও কত বড়। সি বিচটা যে কতটা সুন্দর দেখলেই বোঝা যায়, দেখলেও সুন্দর সি বিচ, ঝকঝকে চকচকে। পড়লো একটা শ্মশান, এই যে এখনো চিতা জ্বলছে। আর এই যে এখানকার নিয়ম এইভাবে করে যায়। আর আমরা এলাম ওই সেই সুদূরের রামতারা বিচ থেকে। এবার আমরা ঢুকবো শিয়ালি বিচে। রামতারা বিচ থেকে শিয়ালি বিচে আসতে আমাদের সময় লাগলো 1 ঘন্টার কিছু বেশি সময়। আর 4 কিলোমিটার থেকে 5 কিলোমিটার রাস্তা ছিল, আর ঘুরে গেলে ওটা 7 কিলোমিটার রাস্তা ছিল। বিচের কাছে ওয়াশটারটিকে বাঁচাবার জন্য এইভাবে বেড়া দেওয়া আছে, তারপরেও উত্তম জলের স্রোত এই ভগ্নদশা করেছে চারদিকটা। কিন্তু এখনও ওয়াশটারটা রয়েছে, উপরে উঠবো এবারে। স্টারের ওপর থেকে সমুদ্রের ভিউটা। খালি বিচের কাছে পিকনিক স্পট আছে, আর এখানে স্টেজ করা আছে চারদিকে। এখানে বাড়িঘর, দোকান বাজারও পেয়ে যাবে। যারা কোস্টাল ট্রেকে এসছে তারা এখান থেকেও আবার কিছু রাস্তার সামগ্রী তুলে নিতে পারে। আর এখানকার স্থানীয় মানুষ বা আদার্স লোক ওই যে ঝাউবনের মধ্যে ফিস্ট করছে 4 চাকা পার্কিং করে। শিয়ালি বিচের কাছে একটি দোকানে আমরা ডিম টোস্ট আর এই যে ব্রেড দিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট সারবো। এখান থেকে উঠেই, শিয়ালি বিচ থেকে উঠেই এই সামনেই এখানে এই দোকানে আমরা সকালের ব্রেকফাস্ট সারলাম। সব কিছু পাওয়া যাচ্ছে, ঘুগনি থেকে ভেলপুরি, ফুচকা, বড় বড় ভাঙন মাছ আছে 300 টাকা 200 টাকা সব পিস একদম ভাজা। ওখানে চাউমিন আছে, রোল আছে, যা খেতে যাবেন, মাছ ভাজা, ভাত, সবজি সমস্ত কিছু পাওয়া যায়। এখন আমরা হেঁটে চলেছি শিয়ালি সি বিচের ওপর দিয়ে। শিয়ালি সি বিচটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। আর শিয়ালি সি বিচের সামনে এই যে ঝাউবন দেখছেন, এই ঝাউবনটা প্রায় বেশিরভাগ জায়গাতেই স্থানীয় লোক, ফটো, চারিদিক থেকে লোকে আসে পিকনিক করতে, পিকনিক করছে এখনও।
নদের ধারে প্রাকৃতিকভাবে সৃষ্টি এই সমস্ত লবণ পড়ে আছে। তো আজকেই মারা গেছে কচ্ছপটা। এটা শিয়ালি বিচে, আগের আন্ধ্রা বিচে তো শয়ে শয়ে হাজারে হাজারে দেখেছি, এটা শিয়ালি বিচে। আর সাইজ কত বড়, একটা কচ্ছপ মোটামুটি 40-50 কিলো করে ওজন হবে। শিয়ালি সি বিচে একটা জেলিফিশ দেখতে পেয়েছি, হাত তো দেওয়া যাবে না, তাই দূর থেকেই শুধু ভিডিও। ওই যে চালা মতন করা আছে, তার পাশে ওই তিনটে কাঠের যে ওখানে দোলনা করা আছে, বেশ সুন্দরভাবে, মানে একটা বিদেশি বিদেশি টাইপের লুক এখানটা পেয়েছে। দেখুন কীরকম জায়গায় দাঁড়িয়ে আছে, জল বাড়ছে, জল আসছে, জল বাড়ছে, এবার এই ভাটা জায়গাগুলো সব পড়ে যাবে। দিয়ে দেখো আবার জায়গাটা কত ভাটার টান আছে, এই সমস্ত ভাটা পড়ে আছে, কিন্তু এবার জল বাড়ছে হুড়ুর করে। এখানে কিছু জল ছিল না, হুড়ুর করে জল বাড়ছে, কি সুন্দর লাগছে দেখতে। এখানে সামনে একটি নদী আছে, এখান থেকে আমরা ডান দিকে গ্রামে প্রবেশ করব। ম্যানগ্রোভ অরণ্য। আমরা গ্রামের মেন বেড়ার বাইরেই আমাদের টেন্ট পিচ করলাম। আমরা গ্রামের বাইরেতেই থাকব, নদীর পাড়ে থাকব আর নদীর মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করব। দুপুর 3টে আজকে তাড়াতাড়ি টেন্ট পিচ করে ফেলা হলো, কারণ ভাটা পড়ে গেছে, এখানে আর নদী মোহনা এগুলো পেরোনো যাবে না, তাই আজকে রাত্রিটা আমাদেরকে এইখানেই থাকতে হবে। আর দেখাবো এই ধারের এবারে গ্রাম্য পরিবেশটা। এই যে গ্রামের পুরো বেড়া গেট, ভেতরে সব খড়ের চাল। এগুলো হলো এখানকার মাঝিদের ঘর, সবই ফরেস্ট এলাকা। আমাদের এই হাওয়াখানা থেকে 3টি নদীর মোহনা অতিক্রম করে সনঘাটে পৌঁছে দেবে রেড ক্রস সোসাইটির একটি ইঞ্জিন চালিত নৌকা। ভাড়া পড়বে মাথা পিছু 300 টাকা করে। আর যদি যাত্রী সংখ্যা 10 জনের কম হয়, সেক্ষেত্রে 3000 টাকা দিয়ে বুক করে যেতে হবে। আর এখানে আছে, হাওয়াখানাতে আছে একটি গঙ্গা দেবীর মন্দির। এই মন্দির ঢুকবো ভেতরে এবারে। এখন বসে আছি হাওয়াখানার ঘাটে। কালকে এখান থেকে দেবীঘাট যাব। নদীটা সামনে মিশেছে আমাদের বঙ্গোপসাগরেই, এই যে সাগরের মোহনা আগে, খুব সুন্দর জায়গা। আর এই বাঁদিকটা সবটাই ফরেস্ট এলাকা, শুধুই জঙ্গল, পুরোই জঙ্গল। আর এই যে উপরে আমাদের টেন্ট পিচ করা আছে ব্লু কালারের। নদীতে এই দূরে দেখা যাচ্ছে সারসগুলো, 4-4টে সারস হাঁটু জলে কি সুন্দর মাছ ধরে খাচ্ছে। বিকেলটা এই দেখতে দেখতে উপভোগ করছি, আর আজকে কিছু করার নেই। আজ সকাল সকাল পৌঁছে গেছি বলে আমরা বেশ জমিয়ে আজকে মুড়ি খাওয়ার আসরটা বসিয়েছি। আজকে একটু কম হাঁটা ছিল, তাই আমরা দুপুর 3টের মধ্যে পৌঁছে গেছি। ব্যাস ব্যাস ছেড়ে দে। আর অনেক রকমের পাখি ভর্তি, আর সেই সঙ্গে এই যে সমুদ্রের গর্জন। অর্থাৎ এখান থেকে 2 মিনিটও যেতে হবে না, 1 মিনিট দূরত্বে আছে আমার সমুদ্র। আর এই বাঁ সাইডটা আমার পুরোটাই জঙ্গল, বাঁ সাইড, ডান সাইড, আর ডান সাইডে আরেক খানিকটা গেলে পাওয়া যাবে নদী। এই হচ্ছে রেড ক্রস সোসাইটির সাইক্লোন শেল্টার। যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে তখন গ্রামবাসীরা এখানেই আশ্রয় নেয়। আর কোস্টাল থেকে আসা যে সমস্ত মানুষ টেন্ট নিয়ে আসে না, তারাও এখানেই রুমে রাত্রি যাপন করে।
ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বাইরে, তাই আজকে টেন্টের ভেতরেই রান্না বান্না হচ্ছে। এখন হচ্ছে ডিম ভাজা, ডবল ডিমের অমলেট। ব্লু ট্রেনের স্পিডটা দেখুন, ও কত জোর চলছে। যখনই গ্যাস স্টোভ, কিন্তু তার চেয়ে বেশি তার আগুনের ফুলকি। আজকে কপি দিয়ে ডিম দিয়ে বেশ জোরদার খিচুড়ি হয়েছে, আর বাইরেও ঝমঝম করে বৃষ্টি পড়ছে বেশ জোরে, তাই খিচুড়িটা বেশ ভালো জমবে। আর এই খিচুড়িকে শুয়েও পড়লাম। ঘর থেকে আমাদের ইঞ্জিন স্টার্ট হলো, চললাম আমরা এবার মোহনার দিকে, দেবী নদীর দিকে। এতক্ষণ দূর থেকে দেখছিলাম যেটা, সেটা এবার কাছ থেকে দেখবো। যারা মাঝে মধ্যে সুন্দরবন ঘুরতে যাওয়া পছন্দ করেন তাদের বলবো এখানে একবার হলেও ঘুরতে আসতে। সুন্দরবনের চেয়েও অনেক বেশি সুন্দর লাগবে এই জায়গাটা। এসে পৌঁছে গেলাম সোনঘাটে। আর এই যে এখানে দেখাবার জন্য, এই নদী ঘোরাবার জন্য একটি বিশেষ বোটের ব্যবস্থা আছে। এই যে এবার আমরা যাবো, আস্তে আস্তে আমাদের বাকি সদস্যরা এগিয়ে গেছে। ঘাটটার নাম আছে সোনঘাট। গঙ্গা দেবী টেম্পল ঘাট এটা, আর সোনঘাট যাবো। এই সামনেই আছে গঙ্গা দেবী টেম্পল, আর চারদিকে নারকেল গাছ। এতক্ষণ বাদে মনে হচ্ছে যেন হ্যাঁ সত্যি সমুদ্র উপকূল। মা গঙ্গা দেবী টেম্পল, ঢুকবো এবার ভেতরে। এই যে রাস্তা, গেট বন্ধ, তাই বাইরে থেকে ভিডিও করতে হচ্ছে। থেকে নেবে সামনের দৃশ্যটা এবং দুধারের দৃশ্যটা দেখাবো। পুরী ওয়াইল্ড লাইফ ডিভিশনের একটি বাংলো এলাকা, কাছ থেকে দেখাবো এবারে। খুব শীঘ্রই এখানে পর্যটন ব্যবস্থা চালু হয়ে যাবে। আর এই যে নদীতে দেখালাম বোটিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। এই সামনেই আরেকটি কচ্ছপের দ্বীপ আছে, সেই দ্বীপে ঘোরানো হবে। কিছু মন্দির আছে, সেই মন্দিরে ঘোরাবে, এবং নদী ও নদীর মোহনাগুলো ঘোরাবার ব্যবস্থা করবে এই পর্যটন দপ্তর। আর সেই জন্যই এই বাংলো থেকে আরম্ভ করে এই সুন্দরভাবে পুরো জায়গাটা সাজিয়ে তোলা হয়েছে। ঘাট থেকে এই রাস্তা ধরে প্রায় 20 কিলোমিটার এখন হাঁটতে হবে, তবে আসবে আমাদের চন্দ্রভাগা বিচ। আর এই রাস্তাতে অটোও চলে, যদি কেউ ইচ্ছা করে অটো ভাড়া করেও বাকিটা চলে যেতে পারে। রাস্তাগুলো কত সুন্দর। চলতে চলতে আমরা প্রায় পৌঁছেই গেছি চন্দ্রভাগা সি বিচে।
এই সি বিচের বালির উপর চলার এই মোটর বাইকগুলো এখানে ভাড়া পাওয়া যাচ্ছে, আর অনেকেই চালাচ্ছে দেখছি। আর সেই সঙ্গে আরও বেশ কিছু ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি এখানে হয়। আমরা চন্দ্রভাগা সি বিচ ছেড়ে এবার বেরিয়ে পড়েছি মেন রাস্তায়। এই যে সিধে রাস্তা ধরে যাব আমরা কোনারক টেম্পলের দিকে। যদিও ডান্স এখানে থেকে গাড়ি পেয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন কোনো অটো দেখতে পাচ্ছি না, তাই আমরা হাঁটাই মারবো। আর এই যে ডান দিকে কিছু দোকান দেখা যাচ্ছে, দেখি দোকানগুলো কি পাওয়া যাচ্ছে। শুধু কাজু আর কাজু, কাজু আর কিশমিশ। জিজ্ঞাসা করে দেখি, ভাই কাজু কত করে কেজি? কাজু 400, 500, 600। 400 কি ভাঙাটা? গোটা। এখানে সামনে লাইট হাউস আছে, আপনারা চাইলে লাইট হাউসের ওপরে উঠেও দেখতে পারেন। ফুল ফুটে আছে, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। পুরো পথের দুধারে একদম সুন্দরভাবে ফুল ফুটেছে। আমি ফার্স্ট টাইম এত সুন্দর ফুল ফোটা দেখতে পেলাম ঝাউগায়। কাছ থেকে দেখাবো, কত সুন্দর দেখতে লাগছে। চলে এসেছি কোনারক সান টেম্পেলে। আমি তো ঘুরে দেখবই, আর আপনাদেরকেও দেখাবো, আর কিভাবে আসবেন, কিভাবে টিকিট কাটবেন, সমস্ত কিছু জানাবো। আর আমার এই চ্যানেল ভ্রমণপ্রেমী অসিত যদি আপনাদের ভালো লাগে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ঢুকে বললাম মেন গেট দিয়ে, ঢুকেই বাঁদিকে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট সংগ্রহ করে তবেই আপনি মূল মন্দিরে প্রবেশ করতে পারবেন। এখানে অনলাইন টিকিট পড়বে 35 টাকা, কিন্তু আপনাকে সঙ্গে আধার কার্ড থাকতে হবে। আর অফলাইনে কাটলে 40 টাকা পার হেড। টিকিট কাটা হয়ে গেছে, তাই এবার মূল মন্দিরে প্রবেশ করছি। সামনেই খুব সুন্দর মূর্তিগুলো, পৌরাণিক মূর্তি। দুদিকে দুটি এরকম মূর্তি রয়েছে। এই কোনারক মন্দির চত্বরটি পৌরাণিক শিল্পকলায় একদম সমৃদ্ধ, কিন্তু যা দেখছি এখানে ইতিহাস শোনবার বা দেখবার খুব একটা মানুষের ইচ্ছা নেই। বেশিরভাগ মানুষই ব্যস্ত নিজেদের সেলফি বা এই মন্দিরের ছবি সংগ্রহ করতে। আমিও শুরু করে দিলাম ভিডিওগ্রাফি। তাই আর বেশি ঐতিহাসিক সম্বন্ধে কিছু জানাবো না। যারা বেড়াতে এসে একটু শপিং করতে ভালোবাসেন তাদের জন্য এখানটা স্বর্গরাজ্য। শপিং করার জন্য অনেক কিছু আছে। আজকে দুপুরের খাওয়া দাওয়া এখানেই সারলাম। খাবারের কোয়ালিটি এবং খাবারের দাম সবই মনের মতন ছিল, মানে সঠিক ছিল। আর এখানে সমস্ত রকমের খাবার সঙ্গে সমস্ত পানীয় আপনি পেয়ে যাবেন। কোনারক থেকে কোনো বাস সরাসরি কলকাতা বা হাওড়া যায় না, তাই আমরা এই ভুবনেশ্বরের বারমুডা বাস স্টপেজে চলে এসেছি। এখান থেকে সরাসরি বাস যায় কলকাতা বা হাওড়ায়। নন এসি বাস কলকাতা। এই নন এসি বাসে স্লিপার সিটের ভাড়া বলেছিল 450 টাকা, আমাদের বার্গেনিং করে ওটা দাঁড়ালো 400 টাকা করে পার হেড। এই বাসের স্লিপার সিটে শুয়ে শুয়ে এবার বাড়ি ফেরার পালা। বন্ধুরা, খুব শিগগিরই দেখা হবে আমার বাঁকুড়া বিষ্ণুপুর ট্যুর নিয়ে।